বন্দুক নিয়ে আমেরিকার পয়সা খাওয়া ওই কুত্তা বাহিনী মানুষকে কামড়াচ্ছে কুত্তার মতো। এখন এই কুত্তার মতো যখন মানুষকে কামড়াচ্ছে, তখন কুত্তাকে গুলি করে হত্যা করা কোনো অপরাধের কাজ না। পৃথিবীর সব দেশে কুত্তা যখন পাগল হয়ে যায় তারে গুলি করিয়ে হত্যা করতে হয়, কিন্তু আওয়ামী লীগ কোনো গুলি করে নাই, আর্মিকে গুলির নির্দেশ দেয় নাই, পুলিশকেও গুলির নির্দেশ দেয় নাই। যে গুলি করেছে পুলিশ গুলি করেছে, যেটা সররা গুলি, এটা পুলিশ হরহামেশাই করে, পৃথিবীর সব দেশেই করে। কিন্তু যে গুলিতে মারা গিয়েছে এগুলা সব পাকিস্তান থেকে আসা, চায়না থেকে আসা, তাদের টাকায় কিনা। কাদের টাকায়? ওই সন্ত্রাসীদের টাকায়। আমেরিকা থেকে 50 মিলিয়ন পাউন্ড এনে তারা এগুলি করেছে। এখন সরকার আসলো, সরকার বলতে অবৈধ ইউনূস সরকার, তারা যে কয়েকদিনের জন্য ক্ষমতায় আসলো, এই বাটপার ইউনূস, এখন আমাদেরকে জবাব দাও। এই অসভ্য ইউনূস, তুমি এখন আমাদেরকে জবাব দাও। তোমার এক পকেটে নোবেল, আরেক পকেটে বিশ্বের অর্থনীতিবিদের তকমা। তুমি এখন মানুষকে, পৃথিবীকে জবাব দাও, তুমি কিসের জন্য নির্দেশ দিয়েছো মানুষকে গুলি করতে? শেখ হাসিনার সময়ে যে তুমি প্রশ্ন তুলেছ যে শেখ হাসিনা মানে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে, সেই জন্য তাকে যুদ্ধাপরাধীর মামলায় বিচার করতে হবে। এখন তোমার বিচার কোন আদালতে হবে? তুমি কে? তোমার এখন যে গুলি করা হয়েছে এই নির্দেশ কে দিয়েছে? আপনারা কি জিজ্ঞেস করেছেন সাংবাদিকেরা যে এই নির্দেশটা কে দিয়েছে? আমরা সেই নির্দেশদাতার নাম শুনতে চাই। একটু আগে আমি টিভিতে দেখতেছিলাম, সাংবাদিকেরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুরশেদ আলম নাকি না, জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, আচ্ছা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নামও জানি না। এই জাহাঙ্গীর আলম চৌধুরীকে জিজ্ঞেস করলো যে গোপালগঞ্জে যে হত্যা করা হলো, গুলির নির্দেশ দেওয়া হলো, কয় যে যখন যেটা দরকার সেটা তো করতেই হবে। তার মানে তারা করলে জায়েজ, তারা করলে আরাম, আমরা করলে হারাম। এখন দেখেন, শেখ হাসিনা যখন গুলির নির্দেশ দিয়েছে বলে বলা হচ্ছে, তখন রাষ্ট্রের অবস্থা কি ছিল? আমাদের সেতু ভবন আক্রান্ত, আমাদের মেট্রো রেল আক্রান্ত, আমাদের টিভি ভবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, ন্যাশনাল আর্কাইভ শেষ করে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের মূর্তি আক্রান্ত, বঙ্গবন্ধুর মূর্তি আক্রান্ত, স্কুল আক্রান্ত, কলেজ আক্রান্ত, জনগণ আক্রান্ত, রাস্তায় রাস্তায় গুলি নিয়ে। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এটা লজ্জার, অপমানের, অপদস্থের। কারণ নিরীহ জনগণের উপরে, যার হাতে অস্ত্র নাই, বাঁশের লাঠি, তাকে দিলেন আপনি গুলি করে। এখন আপনি তো সেলফ ডিফেন্সও বলতে পারবেন না। সুতরাং টুডে অর টুমরো আমি কোর্টে দাঁড়াবো। আমার এখন মাঝ বয়স, মধ্য বয়সী একজন মানুষ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। একাধিক রাষ্ট্রে আইনজীবী হিসেবে আমি কাজ করেছি। পৃথিবীর এই ইউনাইটেড কিংডমের অন্যান্য অংশেও আমি এখন মামলা মোকদ্দমা আদালত করছি, এবং ভবিষ্যতে এই মামলাটি বিচার যখন হবে আমি সেখানে একজন লয়ার হিসেবে থাকব। কথা দিচ্ছি বাঙালিকে, সারা বিশ্বকে, যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিচার আমরা করব। ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে তার বিচার হবে, আর যদি ইউনূস বেঁচে না থাকে তার দোষরদের বিচার হবে। আপনি দেখেন যে, শেষ কথাটা বলি, শেষ কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে কথাটি বলেছেন, আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে একমত যে গোপালগঞ্জে যে হত্যা চালানো হয়েছে, পাকিস্তান বর্বর বাহিনী যেভাবে হত্যা চালিয়েছে, ঠিক একইভাবে নিরস্ত্র মানুষের উপরে, শান্তপ্রিয় মানুষের উপরে এই আক্রমণ হয়েছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের জন্য আর্মির যেসব অফিসার, সেনাবাহিনীর যেসব অফিসার, পুলিশের যেসব অফিসার এবং নৌবাহিনীর যেসব অফিসার জড়িত ছিল, তাদের বিচার বাংলার জমিনে হবে। কেন হবে? আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি 30 বছর পর, 50 বছর, 40 বছর পর করেছি যুদ্ধ অপরাধীদের বিচার। আমরা নিয়মতান্ত্রিকতায়, রুল অফ লতে বিশ্বাস করি, এবং এই বিচার আমরা আপনাদেরকে করে দেখিয়ে দেব। আজকে অবস্থা ভালো নেই, কিন্তু এই অবস্থা কিভাবে ভালো করতে হয় একটু আমাদেরকে সময় দেন। শুধু নিঃশ্বাসটা নেই। ওই নুরুন নবী ভাইদের কাছে আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা, এই বিচার আমরা বাংলার জমিনে করে দেব ইনশাআল্লাহ।
1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের আগে কিন্তু 70 সালে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে 30 ভাগ ভোট পড়েছিল। আওয়ামী লীগ পেয়েছিল 70 ভাগ ভোট, আর তার বিরুদ্ধে পড়েছিল 30 ভাগ ভোট। অর্থাৎ 1971 সালেও পাকিস্তানপন্থী মানুষের সংখ্যা 30 ভাগ ছিল। এখন যেটা হয়েছে, পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয়ে যায়, তারা কিন্তু ওই কুত্তাল্লা 40 বছর সুঙ্গার ভিতরে ঢুকে রাখলো, এটা কিন্তু বাঁকাই থাকে। একটা স্বাধীন দেশ হওয়ার পরে আমরা এত কিছু করে ফেলছি, দেশটাকে এত বদলাইছি, সমাজকে বদলাইছি, শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রা, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ, এডুকেশন, সব কিছুতে আমরা উন্নত করেছি। কিন্তু ওই মৌলবাদী চিন্তার যে দর্শন, এই ভ্রান্ত ধর্মভিত্তিক রাজনীতির যে দর্শন, এই দর্শন যার ভিতরে আছে, তার চিন্তায় চেতনায় সবসময় কিন্তু পাকিস্তান প্রেম আর ভারত বিরোধিতা। তো এখন প্রধানমন্ত্রী যখন আমাদের এই সেনাবাহিনীর প্রধানকে যখন নিয়োগ দেন, তখন প্রধানমন্ত্রীর অফিসে যারা ছিলেন, তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে নেত্রী, উনাকে আপনি দিতে যেন না, কারণ উনি আসলে পরীক্ষিত লোক না। কিন্তু নেত্রী চিন্তা করেছিলেন মোস্তাফিজুর রহমান সাহেব, বাংলাদেশে যাকে প্রথম জেনারেল উপাধি দেওয়া হয়, এই ওয়াকারের শ্বশুর, তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য এলপিআর থেকে এনে উনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে জাতিসংঘে আমাদের ছেলেবেলেরা যায়, আমাদের র্যাঙ্কিং সমস্যা হয়, যার কারণে তিনি প্রথম ওসমানীর পরে এই প্রথম মেজর উপাধি, জেনারেল উপাধি দেওয়া হলো এই মুস্তাফিজকে। সেই মুস্তাফিজের মেয়ের জামাই হচ্ছে আমাদের ওয়াকার সাহেব। এবং আরো মজার কথা হচ্ছে কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম আর্মিতে ওই আপনার কমিশন র্যাঙ্কে মহিলাদের চাকরি দেওয়া শুরু করেন এবং মহিলাদের প্রবর্তন করেন, এবং বর্তমানে র্যাঙ্ক পাওয়া সবচেয়ে উঁচু পদে যিনি আছেন, তিনি মুস্তাফিজের মেয়ে, আপনি জানেন কিনা? এবং এই ওয়াকার সাহেবের শালী। এখন দেখেন, মহিলাদের মধ্যে সবচেয়ে উঁচু র্যাঙ্কে যিনি আছেন, তিনি মুস্তাফিজের মেয়ে, আর পুরুষদের মধ্যে যিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন, তিনি মুস্তাফিজের মেয়ের জামাই। এই মুস্তাফিজের মেয়ে এবং মেয়ের জামাই, এরা বাংলাদেশ আওয়ামী লীগকে যে শিক্ষাটা দিয়েছে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত অন্য মানুষরা মনে রাখবে। দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলি, আওয়ামী লীগের কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত আছে। ভুল সিদ্ধান্তটা কি দেখেন, সেনাবাহিনী নিয়োগ দেওয়ার সময় যুদ্ধাপরাধী কিনা, যুদ্ধাপরাধী পরিবারের কিনা, তার চিন্তা চেতনায় সে পাকিস্তান পন্থী কিনা, এই বিষয়টা কিন্তু পরিষ্কার করা হয় নাই। অনেকে বলে থাকেন যে টাকা পয়সার ভিত্তিতে এইসব নিয়োগ হয়েছে, দলের লোক হইলে, আমি যখন মনে করেন কোন মন্ত্রীর কাছে যাই বলছি, ভাই আমার ছাত্রলীগের কর্মী, আপনি তার চাকরিটা হয় কিনা একটু দেখেন, পরীক্ষায় তো পাশ করছে, আপনারা একটু খেয়াল রাখেন। বলে যে ভাই আমার কাছে তো অনেক সুপারিশ আছে, এটা তো নিয়ম মোতাবেক হবে, আমি কিছু করতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি মঞ্জু 30 বছর থেকে আওয়ামী লীগ করি, আমার কাছে টাকা নিবে কি করে? আর জামাত থেকে আইসা 10 লাখ টাকা ঢুকাই দিল যে আমার প্রার্থী আব্দুল করিম সাহিত্য বিশারদ, যদি পারেন 10 লাখ টাকা এখন দিলাম, পরে আরো 3 লাখ দেব। না 15 করে দিয়েন, রাউন্ড ফিগার। তো 15 লাখ নিয়ে আপনি চাকরি দিলেন কারে? ওই জামাতি ঘরানার একটা লোককে, পাকিস্তান পন্থী একটা লোককে। তো এখন আপনি যেদিকেই তাকান, দেখেন যে আওয়ামী লীগ করে ঢুকছে, কিন্তু এগুলা সব রাজাকার চিন্তাধারার লোক, এরা সব ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর লোক। কারণ দলের লোকের কাছ থেকে টাকা নিতে পারবে না, সেই জন্য এই মৌলবাদী, এই আওয়ামী বিরোধী, মুক্তযুদ্ধ বিরোধী, প্রগতিশীলতা বিরোধী এবং আমাদের যে সেকুলার কনসেপ্ট, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী এই মানুষরা এখন দেখেন গোপালগঞ্জে মানুষকে পিটাচ্ছে, পুলিশে পিটাচ্ছে। এরা কারা? এদেরকে কে নিয়োগ দিয়েছে? এই যে জুনিয়র অফিসার গুলো, এগুলো তো শেখ হাসিনার সময় হয়েছে। এদেরকে কোত্থেকে, এদের ডিএনএটা কিভাবে টেস্ট করা হয়েছে, এদের খোঁজখবর কোথায় থেকে নেওয়া হয়েছে? তো সেই জন্য বলছি, আমরা কিন্তু
দুধ কলা দিয়ে সাপ পুষেছি। আপনি যদি দুধ কলা দিয়ে কাল সাপ পোষেন, কাল সাপ কিন্তু মনে বোঝে না, কাল সাপ কিন্তু আপনাকে দংশন করবে। ওই কাল সাপ আপনাকে দংশন করেছে। এখন আমাদের কিছু করার নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে, মাঠে আমাদের যে শক্তি আছে, মূল্যবোধ, আমাদের যে স্বাধীনতার সপক্ষের মানুষ, কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক, অসাম্প্রদায়িক চেতনার নানান মানুষ, এদেরকে এখন সম্বল করে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে হবে। কারণ যেদিন গেছে সেদিন তো গেছে, আসছে যেদিন, সেদিন আমরা কিভাবে মোকাবেলা করব। আপনাকে একটা জিনিস বলে রাখি, ভূরাজনীতিতে ভারতকে আপনি ফেলে দিতে পারবেন না। তিস্তার পানি বেড়ে যাচ্ছে, দুদিন পরে তিস্তার জলে ভেসে যাবে বাংলার 1/3। কদিন পরে গঙ্গার জলে ভেসে যাবে 1/3। এই দেশকে টিকিয়ে রাখা, মানুষকে আমরা শিক্ষায়, চিকিৎসায়, অর্থনীতিতে, কমিউনিকেশনে, হেলথে, স্যানিটেশনে যে জায়গায় নিয়ে গিয়েছিলাম, মানুষ যে স্বচ্ছন্দ পেয়েছিল, বাচ্চারা জানুয়ারি মাসে বই পেয়েছিল, মাতৃকালীন ছুটি পেয়েছিল, মায়েরা যেভাবে ট্রিটমেন্ট পেয়েছিল, নিরীহ মানুষ যেভাবে সাহায্য পেয়েছিল, এটা কিন্তু 6 মাস 1 বছর মানুষ হয়তো কম্প্রোমাইজ করবে। 2 বছর পর মানুষের মধ্যে কিন্তু রিপারকেশন শুরু হবে। মানুষ যেটা দেখে 53 বছর অভ্যস্ত হয়েছে, এখন যখন রাজাকারপন্থী, আপনারা জানেন, আপনারা হয়তো খবর রাখেন কিনা জানি না, ভেতরে ভেতরে কিন্তু ওই ঠিক হয়ে গেছে, পার্লামেন্টে কার কত সিট এটা ঠিক হয়ে গেছে। আপনি যে বিএনপির কথা বললেন, বিএনপি মুখে এক কথা বলে, বিএনপির খারাপ অবস্থা হবে, আমাদের চেয়েও খারাপ হবে। কারণ আমরা তো 17 বছর ক্ষমতায় থাকার পরে আমরা আউট হয়েছি। বিএনপি তো 17 বছর ক্ষমতায়, 17 বছর না 20 বছর ক্ষমতায় নেই। আরো কয় বছর বিএনপি কে ক্ষমতার বাইরে থাকতে হয় আপনি জানেন না। কারণ ইউনূস কিন্তু মোটামুটি একটা ডিজাইন করে ফেলছে, আমেরিকার সাথে ডিল করেছে। ডিলটা কি? যে বিএনপি কে বাইরে রাখতে হবে, এই মোল্লাদেরকে দিয়ে সরকার চালাবে, এই জামাত এবং এনসিপি কে দিয়া ইঞ্জিনিয়ারিং হবে। আপনি জানেন জিয়াউর রহমানের আমলে আনাবুদ থেকে শুরু করে সব ভোট দিতাম আমাদের মতো বয়সী, মানে আমাদের বলতে আমরা তখন যে 7 বছর 6 বছর 5 বছর বয়সী ছিলাম, ওই সময় আমরা ভোট দিতাম, আমাদের লোকেরা ভোট দিত। এরশাদের সময়ে প্রাইমারি স্কুলে টিচাররা বলতো যে এই 5 সেকেন্ড থাক, তোরা 3 বয় চলে আসিস, কারণ কালকে আমি এত ভোট কাস্ট করবো কেমনি। মানুষ তো যেত না, ওই বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় সিল দিত। তো এখন সেই যুগ এখন আবার ফেরত আসছে। এখন কি হবে, এনসিপি এবং জামাত কত সিট পাবে, বিএনপি কে কত সিট দিবে, সেটার একটা মোটামুটি লেআউট হয়ে গেছে। এখন আর ভোট হবে না, সিলেকশন হবে। যেই সিলেকশনে তারা আসবে, তারা দেশ চালাবে। এখন তারা আর্মি, বিডিআর, পুলিশ সব কিছু মানে ভেঙে চুরে সারখার করে ফেলবে। এখন একটা দেশ 53 বছরে যেখানে গিয়েছে, সেখান থেকে দেশটাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য নজরুলে বলেছিল না, আমি যুগে যুগে আসিয়াছি পুরো বিপ্লব হেতু। এই বিপ্লবটা করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আপনাকে বলি, যখন সেকুলার একটা রাষ্ট্র চিন্তা করাটা কঠিন ছিল 1930-এর দশকে, তখন কিন্তু প্রগতিশীল মানুষরা বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, এস ওয়াজেদ আলী, কবির হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী, ওয়াজেদ আলী, হুমায়ুন কবির, এরা, কবি নজরুল এবং ওই কি বলে যে সওগাত সম্পাদক, এরা, নাসিরউদ্দিন, এরা কি করেছেন, ওই সময়ে একটা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছিলেন? যে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা যদি বাস্তবায়ন করতে হয়, একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে হবে। পাকিস্তানের মানে ধর্মভিত্তিক রাষ্ট্র অথবা ইন্ডিয়ার ধর্মভিত্তিক রাষ্ট্রের ভিতরে বুদ্ধির মুক্তি আর চিন্তার স্বাধীনতা বাস্তবায়ন করা সম্ভব না। সেই চিন্তাটাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু, সেই চিন্তাটাকে ধারণ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই চিন্তাকে ধারণ করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, সেই চিন্তাকে ধারণ করেছিলেন আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, তাইজউদ্দিন, চার নেতা। তাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। এই চেতনাটা শুরু করতে হবে। এখন আমাদেরকে পড়া শুরু করতে হবে, লেখা শুরু করতে হবে, নতুন প্রজন্মকে, আমাদের যে প্রজন্ম আমাদের তত্ত্বে বিশ্বাস করে, তাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে।
কারণ বিশ্ববাসী এই জামাতকে ক্ষমতায় আসার পর বাংলাদেশে যে চরিত্র দেখবে, যে রূপ দেখবে, ভারত যে রূপ দেখবে, চায়না যে রূপ দেখবে এবং মিয়ানমার যে রূপ দেখবে, ওই রূপ দেখার পর তাদের প্রতি প্রেমটা খুব বেশি দিন থাকবে না। কারণ কি জানেন, আপনি যদি আমাকে দিয়ে আজকে আব্দুল জব্বারের গান গাওয়াতে চান, শব্দগুলো আপনি ঠিকই শুনবেন, ওই শব্দগুলো হয়তো আব্দুল জব্বারের মতো আমি উচ্চারণ করতে পারবো, কিন্তু আমার সুর থেকে এত সুন্দর, কণ্ঠ থেকে এত সুন্দর সুর বাইর হবে না। রুনা লায়লা অর্ডার দিয়ে বানানো যায় না। প্রগতিশীল মানুষ, বাংলাদেশকে তৈরি করার মানুষ অর্ডার দিয়ে বানানো যায় না, এটা জন্ম হয়। এবং আপনি মনে করেন আমাদের ঘরে ঘরে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, আমরা তৈরি আছি, আপনারা তৈরি থাকেন। আমরা আবার একটা সংগ্রাম করব, যে সংগ্রাম মুক্তিযুদ্ধের ৭১-এর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে সামনে নিয়ে যাব। সুতরাং আমরা ভীত নই। আপনাকে বলি, আপনি উপরের দিকে যেতে হলে মাঝে মাঝে একটু নিচে নামতে হয়। কথা বুঝছেন? আপনি যখন এটা ওই ২৭ মানে যখন একটা বিমান পাঠান, একটা রকেট পাঠান, তখন কিন্তু পিছনের দিকে টান দেওয়া হয়, টান দিয়ে নিচের দিকে নেওয়া হয়, তারপরে উপরের দিকে মারা হয়। তীরটাকে পিছনের দিকে টেনে নিতে হয় না? আমরা একটু পিছনে পড়ে গেছি। মনে করেন এটা স্ট্র্যাটেজিক্যাল। আমি বিশ্বাস করি আমাদের জীবদ্দশায়, আপনাদের জীবদ্দশায় এই জাতি, এই মানুষ বুঝবে যে এই দেশ এখন হায়নাদের কবলে, এই দেশ এবং ধর্ম ব্যবসায়ীদের কবলে, এই দেশ পৃথিবীর উন্নত দেশসমূহ যখন ধর্মভিত্তিক চিন্তা চেতনা থেকে বেরিয়ে সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে সাদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস শোষে। ডান পা দিয়ে আপনি টয়লেটে আগে যাবেন নাকি বাম পা দিবেন, বিবি তালাকের ফতোয়া কি হবে, এগুলো নিয়ে যারা গবেষণা করে, দর্শন ছাত্র যারা গবেষণা করে, তাদের হাতে যখন রাষ্ট্র যখন এই চরিত্রে যাবে, তখন মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবকিছু আস্তে আস্তে বুলুন্টিত হবে। এই বুলুন্টিত হতে হতে এক সময় মানুষ বলবে, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো। এই মানচিত্র খাওয়ার মানুষও তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা প্রগতিশীল মানুষ, আমরা নিজের জন্য কোনো কিছু করি না, আমরা মানুষের জন্য করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছে অন্য শাসকরা যখন আসে তখন শাসক গোষ্ঠী কিছু পায়, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ কিছু পায়। বাংলাদেশের ৬৪,০০০-৬৮,০০০ গ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের নেতৃত্বে প্রত্যেকটি গ্রাম একটি উপশহর হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সাথে ইউনিয়নের কানেকশন হয়ে গেছে, প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলার, প্রত্যেকটি উপজেলার সাথে জেলার, প্রত্যেকটি জেলার সাথে বিভাগের, প্রত্যেকটি বিভাগের সাথে রাজধানীর কানেক্টিভিটি। সুতরাং যেই বাংলাদেশ এতটা উন্নত, ৩০ থেকে ৩৫-এর মধ্যে চলে এসছে ১৫৩টা ৯৩টা রাষ্ট্রের মধ্যে, সেই বাংলাদেশ আমরা বিশ্বাস করেছিলাম ১০ নম্বরের মধ্যে ঢুকে যাবে, পৃথিবীর ১০ম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে যাবে। সেই বাংলাদেশ এখন পিছনে যেতে যেতে এমন অবস্থায় ডক্টর ইউনূসে নিয়ে গেছে। ডক্টর ইউনূস তো ভিক্ষা করা মানুষ খোঁজে, কারণ ভিক্ষা করা মানুষ ছাড়া তো তিনি লোন দিতে পারেন না, ঋণ দিতে পারেন না। তো ভিক্ষার যে সাজি আমাদের হাতে দেওয়ার জন্য তিনি এসছেন। ডক্টর ইউনূসের চরিত্র ক্লিয়ার হয়ে গেছে, মানুষ বুঝে গেছে। আমি গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম, এই কথাটা বলে শেষ করি। সেটা হলো, আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস যে মুনাফেক, তার ৩টা নমুনা আমি ব্যাখ্যা করেছিলাম। কারণ কোরআন শরীফে বলা আছে একটা মানুষকে আপনি মুনাফিক হিসেবে চিহ্নিত করার জন্য তার মধ্যে 3টা প্রমাণ থাকতে হবে। প্রথমত, সে যে কথা বলবে সেটা মিথ্যা বলবে। দ্বিতীয়ত, সে যদি ওয়াদা করে সেটা ভঙ্গ করবে। তৃতীয়ত, সে মুখে যা বলবে মনে সেটা বিশ্বাস করবে না। এই 3টা যদি কারোর মধ্যে থাকে, তিনি হলেন মুনাফেক। আর মুনাফেকের জন্য মানে আল্লাহ ঘোষণা দিছে যে কান মানে আসফালের দার কিলিমিনের নার, অর্থাৎ তার জন্য হবে জাহান্নামের ডেক। এই ডক্টর ইউনূস যে মুনাফেক, তার 3টা উদাহরণ আমি বলি। প্রথম কথা হচ্ছে, তিনি যেটা বলবেন সেটা মিথ্যা বলবেন। দেখেন, উনি আমেরিকাতে গেলেন, যায়া বললেন যে আন্দোলনটি হয়েছে এটি মেটিকুলাসলি ডিজাইন করা, সুন্দরভাবে নেতৃত্ব দেওয়া এবং মাস্টার মাইন্ড হলো মাহফুজ। কথাটি আপনি খেয়াল করেন, এই কথাটি তিনি বলেছেন কিনা? বলেছেন। তারপরে ইনি আসলেন কোথায়? সুইজারল্যান্ডের দাভোসে এসে বললেন আসলে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, কোনো মাস্টার মাইন্ড ছিল না, এটা হঠাৎ করে হয়ে গেছে। তার মানে উনি
আমেরিকাতে যে কথা বলেছেন, সুইজারল্যান্ডে আইসা তার মিথ্যা কথা বললেন, মানে উল্টিয়ে গেলেন। প্রথম চরিত্রের প্রথম লক্ষণটি পালেন তো, যা বলবে মিথ্যা বলবে। দ্বিতীয় আসেন যে মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে না। দেখেন তিনি বললেন কি, আমি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চাই, বিভক্ত জাতি আমি দেখতে চাই না। টেলিভিশনে ঘোষণা দিয়ে বলেছেন তো। এখন দেখেন এসেই কি করলো, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলো। তার মানে আপনি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সুষ্ঠু দেশ, একটা সুন্দর দেশ, ওই টুথ কমিশনের মতো, নেলসন ম্যান্ডেলার মতো, FWD ক্লার্কের মতো, ডেসমন্ড টুটুদের মতো আপনি করবেন, সেটা তো আপনি করেননি। আপনি কি করলেন, আওয়ামী লীগকে মাইনাস করার চেষ্টা করলেন। তার মানেটা কি দাঁড়ালো, আপনি মুখে বললেন আপনি ঐক্য চান, আর কাজ করাইয়া আপনি অনৈক্যটা দেখাইয়া দিলেন। তার মানে দ্বিতীয় যে মুনাফিকের যে দ্বিতীয় চরিত্র, যে মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে না, সেটা প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর হচ্ছে, তিনি যদি কোনো ওয়াদা দেন, সেই ওয়াদা তিনি ভঙ্গ করবেন। দেখেন মানুষকে তিনি সাংবাদিকদের সামনে এসে, কেউ জিজ্ঞাসা করে নাই, উনি নিজে বলেছেন এখন থেকে পুলিশ, আর্মি এবং বিজিবি জনগণের উপরে আর গুলি করবে না। বলেছেন না? যে দেশের মানুষকে ওয়াদা দিয়েছেন না? ওয়াদা দিয়েছেন তো, দিয়েছেন। তারপরে সেদিন গোপালগঞ্জে 7টি প্রাণ ঝরে গেছে, আরো 14টি প্রাণ জেলখানায় কাতরাচ্ছে, যে কোনো সময় মারা যাবে। লেথাল উইপন দিয়া টেলিভিশনের সামনে গুলি করেছেন, মানুষ দেখেছি। রমজানকে ধরে নিয়ে মানে 3-4 জন সেনাবাহিনীর মাঝখানে এভাবে গুলি করে হত্যা করেছে। রমজান ফকির নাকি কি যেন নাম তোনার, রমজান। এই যে তিনি কি বললেন, ওয়াদা যেটা দিলেন গোপালগঞ্জে সেটা ভঙ্গ করলেন। তার মানে এটা কি, 3টা বৈশিষ্ট্য থাকলে একটা মানুষকে, কোরআন শরীফ মুসলমানের বিশ্বাসের ভিত্তি যেটা, সেখানে বলেছে তিনি মুনাফেক আর তার জন্য জাহান্নামের টেক। বাংলাদেশে এখন ক্ষমতাসীন হচ্ছে একজন মুনাফেক, স্বীকৃত মুনাফেক এবং প্রতিষ্ঠিত মুনাফেক এবং বিশ্বস্ত মুনাফেক। এই বিশ্বস্ত মুনাফেক, এই স্বীকৃত মুনাফেক যতদিন ক্ষমতায় থাকবে, মানুষ রাষ্ট্রকে সম্মান করে না, আইনকে সম্মান করে না, ডক্টর ইউনূসের মতো এই বাটপারকে সম্মান করে না। মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিচ্ছে, মানুষ মানুষকে খুন করছে, ধর্ষণ করছে। অলির বক্তৃতাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে 4300 লোককে হত্যা করা হয়েছে 9 মাসে এবং 4500 নারীকে ধর্ষণ করা হয়েছে। এটা কে বলছে? এবং 876 জনকে গুম করা হয়েছে। তো আওয়ামী লীগের আমলে তাদের হিসেবে অতজন হয় নাই। তাহলে আওয়ামী লীগকে যে আপনি বলছেন ফেসিস্ট, আপনি কি? আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ 16 বছরে যে যে আমলনামা, আপনার আমলনামা 3 গুণ বাড়ি হয়ে গেছে এই 9 মাসে 10 মাসে। তাহলে এই জন্য বলছি, এটা মুনাফেক আমাদের মাথার উপরে। আল্লাহর যে এই রহমত, সেটাও বাংলাদেশ থেকে উঠে গেছে। বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু দেশে নাই। নারীরা সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হয় না। ওষুধের অনুমানের জন্য আপনি রাস্তায় নারী পাবেন না সন্ধ্যার পরে। নারীরা তার ভ্যানিটি ব্যাগে এখন 50 টাকা, 100 টাকা শুধু গাড়ি ভাড়াটা ছাড়া কোনো টাকা নিয়ে বাইর হন না। কোনো নারী স্বর্ণের গয়না পরে ঘর থেকে বাইর হয় না। বিয়ের অনুষ্ঠানে যায় ইমিটেশন পইরা। কারণ কি? কারণ এই সমাজটা আইয়ামে জাহিলিয়া, প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেছে। আমরা যতটুকু সামনের দিকে নিয়ে গেছিলাম, অন্ধকারের দিকে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অসভ্য, এই শুয়োররা বাংলাদেশটাকে সেখানে নিয়ে গেছে। এই শুয়োরদেরকে আমরা যদি খোয়াড়ায় ঢুকাতে না পারি, তাহলে এই দেশ মুক্তি হবে না, এই দেশে প্রগতিশীল মানুষ বাঁচবে না, এই দেশের অর্থনীতি বাঁচবে না, এই দেশ রুল অফ ল কায়েম হবে না। কারণ মানে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। বাংলায় যেটাকে বলে সভ্যতার ভিত্তি হচ্ছে রুল অফ ল। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, আমার মনে কথা লম্বা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আমরা দুর্দণ্ড প্রতাপ, আমরা মোস্তাকের বাড়ি কিন্তু উড়িয়ে দিতে পারতাম। আমরা কিন্তু বঙ্গবন্ধুর যে খুনি, তাদেরকে রাস্তায় জবাই করে হত্যা করতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করলেন? একজনের গায়েও হাত দিতে দেননি।
বলেছেন রাষ্ট্র হচ্ছে আইনগত সংগঠন। আইনের মানে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংগঠন রাষ্ট্র। রাষ্ট্র যদি রুল অফ ল কায়েম করতে না পারে, তাইলে মানুষের জীবনে সুখ এবং শান্তি সমৃদ্ধি কোনোটাই আসবে না। তারপর সেখানে দিনের পর দিন আদালত হলো, 6 বছর 7 বছর কেটে গেল, 8 বছর পরে যায় তাদের ফাঁসি হলো। আমরা কিন্তু কারো বাড়িতে আক্রমণ করিনি, কারো ঘরে আগুন দেইনি। তারপরে দেখেন যুদ্ধ অপরাধী, আমরা যখন ক্ষমতায় আসলাম 40 বছর পরে, যখন আমরা এই যুদ্ধ অপরাধীদেরকে মানে ফিসে ফেলতে পারতাম, আওয়ামী লীগের তো ক্ষমতা ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, বিমান বাহিনী ছিল, আমরা লং টাইম ক্ষমতায় ছিলাম। আমাদের দল কি না করেছে, আমরা কিন্তু একটা যুদ্ধ অপরাধীকেও মারি নাই, একটা যুদ্ধ অপরাধীকেও বাড়িতে আগুন লাগাইনি, আক্রমণ করিনি, হত্যা করিনি। আমরা কি করেছি, রুল অফ ল এর ভিত্তিতে 8 বছর 7 বছর 6 বছর মামলা পরিচালনার পর তাদের সর্বোচ্চ আদালত থেকে রায় হওয়ার পরে আমরা কিন্তু ফাঁসির রায় কার্যকর করেছি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ যখন থাকে তখন রুল অফ ল থাকে। সভ্যতার যে ভিত্তি রুল অফ ল অর্থাৎ আইনের শাসন, সেটা আমরা প্রতিষ্ঠিত করি, যার কারণে পৃথিবীতে মানুষ দেখে এবং বাংলাদেশ এগিয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেই কোনো সমাজ বদলাতে গেলে রুল অফ ল থাকতে হবে। আর এই রুল অফ ল এর প্রতি আজকের সরকারের কোনো শ্রদ্ধা নেই। যদি রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা থাকতো, বুলডেজার দিয়ে 32 নম্বর ভাঙতে পারে না, বুলডেজার দিয়ে 47 জন মন্ত্রীর বাড়িতে হামলা করতে পারে না, রাস্তায় মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে না, মানুষের ফ্যাক্টরিতে আগুন লাগাতে পারে না, নারীকে সংঘবদ্ধ দর্শন করতে পারে না। এর মূল কারণ হচ্ছে ডক্টর ইউনূস চায় বাংলাদেশ অস্থিতিশীল হতে হতে আফগানিস্তানের মতো একটা জায়গায় যাক, তার বাবা আমেরিকা এসে এখানে বোমা বর্ষণ করুক, হামলা করুক, রাষ্ট্র সারখার হয়ে যাক, আমেরিকার গাটি হয়ে যাক বাংলাদেশ, বঙ্গোপসাগরে আসুক তাদের সত্য নৌবহর, এবং এই বার্মার কোনায় যুদ্ধ লাগিয়ে আমাদেরকে পঙ্গু করে দেখ। আমি জানি নুরুন নবী ভাই এসব কথা শুনে মর্মাহত হবেন, কিন্তু এগুলা সত্যি, এগুলো হচ্ছে, এবং আমরা ভীত নয়, আমরা বীর, আমরা যোদ্ধা, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় নিয়ে বেশ চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন, এবং আপনার যে বক্তব্যের স্টাইল আশা করি সেটাও দর্শকদের খুবই ভালো লাগবে, এবং মনোযোগ কাড়ার মতো আকর্ষণীয় আপনি ঢঙে কথা বলেছেন, উচ্চারণ করেছেন, শব্দচয়ন, ভাষা সবই আপনার চমৎকার হয়েছে। আশা করি দর্শকরা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। ডক্টর নুরুন নবী, আপনাকে দিয়ে শেষ করব। আপনি যদি একটু বলেন যে এই ব্যারিস্টার মনিরুল ইসলাম যে আশঙ্কার কথা বললেন, অর্থাৎ যেইভাবে এখনো পরিকল্পনা করা হচ্ছে তাতে জামাত এবং জঙ্গি এরাই আসলে ক্ষমতায় আসবে, সেনাবাহিনীও তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং ডক্টর ইউনূসও সেইভাবেই আগাচ্ছে দেশে কিংবা বিদেশি সব মিলে। আপনার কি বিশ্বাস যে গোপালগঞ্জে যেই জাগরণ, এই নিপীড়নের মধ্যেও যেই জাগরণ দেখা গেল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, আসলে কি তারা এই জঙ্গিবাদী কিংবা স্বাধীনতা বিরোধী জামাতকে যে কোনো ভাবেই হোক ক্ষমতায় বসতে দিবে শেষ পর্যন্ত? আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনি কি বলবেন? ধন্যবাদ। ব্যারিস্টার মনিরুল ইসলাম অকাট্য যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে এই সরকার কি করছে, ইউনূস যে একজন মুনাফিক, এটা উনি সুন্দরভাবে একজন লয়ারের মতোই যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করেছেন। আমি তার সাথে একমত। আমি আপনার প্রশ্নের জবাবের আগে আমি ডক্টর ব্যারিস্টার মনিরুলের বক্তব্যের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হলো এই যে সেনাবাহিনীতে এই সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের লোকজন কিভাবে ঢুকলো, আমি আগে উল্লেখ করেছি যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো এইটার মূল হোতা হলো বাংলাদেশ আর্মির যশোর গ্যারিসনের যে জিওসি, তার নেতৃত্বে। হু ইজ দি জেন্টলম্যান? আমি পত্রিকায় দেখলাম সে হলো এখন যে ইলেকশন কমিশন না কোনো একটা সংস্থার প্রধানের ছেলে, এবং সে জামাতের রোকন বা সিনিয়র। তো একজন জামাতের রোকনের ছেলে হলো মেজর জেনারেল এবং জিওসি যশোর ক্যান্টনমেন্ট।
তারপরে আর তার আরেকটা পরিচয় আছে, তার আপন শাশুড়ি, ফুফার শাশুড়ি হলো রেদওয়ানা চৌধুরী, যে এই অ্যাডভাইজার পরিষদের একজন অ্যাডভাইজার, এনভায়রনমেন্টাল যে ইনভলভ এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা দেওয়ার ব্যাপার, সে ইনভলভ। তো তার যদি ফ্যামিলিগত ব্যাপারটা সাংবাদিকরা জানে এখন, তাহলে তখন তাকে প্রমোশন দেওয়া হলো, এইগুলো কেন নজরে আসে নাই? তারপরে তার সেই প্রশ্ন, যে সেই প্রথম অগাস্টে 3 অগাস্টে যে সেনা দপ্তরের মিটিংয়ে যে প্রশ্ন করেছিল এবং বলেছিল আমরা জনতার উপরে গুলি চালাবো, তখনই তো সন্দেহ হওয়া উচিত ছিল। তারপরে যে কথাটা বলার জন্য আমি এখানে এই কাহিনীটা বলতেছি, সেটা হলো একটা ইউটিউবে একটা ইয়েতে দেখলাম গতকালকে, যে এই মেজর জেনারেল প্রমোশন সে পেয়েছে বা ওই পদে গিয়েছে 15 কোটি টাকার ঘুষের বিনিময়। সত্য মিথ্যা আমি জানি না, আমি যেটা পড়েছি সেটা এখানে উল্লেখ করলাম। এবং এই 15 কোটি টাকা তো একজন ব্রিগেডিয়ার থেকে তো মেজর জেনারেল হতো, একজন ব্রিগেডিয়ার হওয়ার কথা না, আসলে তার ছিল না। এই টাকাটা এসেছে জামাতের ডোনেশন থেকে। এবং জামাত শুধু এই প্রমোশন না, জামাত বাংলাদেশ আর্মিতে যত কি পজিশনে তাদের লোকদেরকে ঢুকিয়েছে সবই ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে। এটা ফাইন্যান্স করেছে জামাত তাদের স্ট্র্যাটেজি হিসাবে। এই জিনিসগুলো আমরা গত 15 বছরে ওভারলুক করেছি, এবং আমাদের লোকরাই এই টাকা কোথায় গেছে এটা তো আকাশে যায় না। তো এই জিনিসটা আমি অ্যাড করলাম ব্যারিস্টার সাহেবের বক্তব্যের সাথে। এখন আপনার প্রশ্নের আমি জবাব আসি, সেটা হলো যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অনেক কিছু দেখেছি, বাংলাদেশের মুক্তি সংগ্রাম দেখেছি। আইয়ুব মোনায়েমের মতো এত শক্তিশালী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ছাত্র লীগের কর্মী হিসাবে খালি হাতে পুলিশের সাথে যুদ্ধ করে মুক্তি সংগ্রামে আমাদের পতন ঘটিয়েছিলাম। 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে গিয়েছিলাম, সেখানেও আমরা যুদ্ধ করেছি পাকিস্তান এর সুসজ্জিত সুশৃঙ্খল আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং দুটো সুপার পাওয়ার আমেরিকা এবং চায়নার বিরোধিতা সত্ত্বেও আমরা দেশকে স্বাধীন করেছি, অনেক ত্যাগ স্বীকার করে হয়েছে। তো ব্যারিস্টার সাহেব যেটা বললেন এর সাথে আমি একমত, যে অবস্থায় আমরা এসেছি মনে হচ্ছে আমাদের সামনে অন্ধকার, কিন্তু 71-এ আমরা যেভাবে জয়লাভ করেছি অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে, এবারও এই যে স্যাক্রিফাইস আমরা করছে, গোপালগঞ্জে নিরীহ লোক মারা যাচ্ছে গত 10 মাসে। কর্নেল অলি এই সরকারেরই একজন সাপোর্টার, তার যে কোটেশন, হাজার হাজার লোক মারা গিয়েছে, রেপ হয়েছে, এগুলো তো তার সহযোগীরাই বলতেছে। এই এত অন্যায়ের পরেও আমরা গোপালগঞ্জে যা ঘটলো, সারা বিশ্বে, সারা দুনিয়া, সারা দেশে যা ঘটছে, মানুষ জেগে উঠছে। ইউনূসকে এই ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন পাওয়ার বাংলাদেশে ক্ষমতায় বসেছিল শান্তির দূত হিসাবে, একজন নোবেল লরিয়ে শান্তির দূত হিসাবে। গত 9 মাসে তার এই অ্যাক্টিভিটি আমরা বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায় প্রচার করেছি। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করেছি এবং অলমোস্ট আমরা সাকসেসফুল হয়েছি। ইউনূস শান্তির দূত না, সে হলো অশান্তির দূত। সে একজন, মারুফ সাহেব বলেছে, সে একজন মুনাফেক, সে একজন দুষ্কৃতিকারী, মিথ্যাচারী, হিউম্যান রাইটস ভায়োলেটর, ইকোনমিকে ধ্বংস করেছে। নিউ ইয়র্ক টাইমসে হেডলাইন করেছিল যে ইউনূস বাংলাদেশে মৌলবাদী সংগঠনের, ভায়োলেন্ট মৌলবাদী সংগঠনের সে পৃষ্ঠপোষক। এখানে বাংলাদেশে উত্থান হচ্ছে তার সহযোগিতায়। আর সে যে ষড়যন্ত্র করছে যে সে ক্ষমতায় যাবে, ইলেকশন যদি হয় ইলেকশন রিগ করে এদেরকে ক্ষমতায় বসাবে, অথবা ইলেকশন দিবেই না। আর জামাত ইলেকশন চায় না, কারণ জামাত তো অলরেডি তারা ক্ষমতায়, ইলেকশনে তাদের দরকার নাই। সব কি পজিশনে হলো এই জামাতের লোক, আর ইউনূস নিজেই তো জামাতের পাপে, সন্ত্রাসীদের পাপে। তো কাজেই ইউনূস ইলেকশন দিবে না, যদি দিবে না বলে এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। গোপালগঞ্জের মতো বলবে দেশে ইলেকশন দেওয়ার অবস্থা নেই, আর ইলেকশন দিলেও সেটাকে রিগিং করে তার দলকে ক্ষমতায় আনবে, এটা তার প্ল্যান। কিন্তু এই প্ল্যান তার সার্থকতা কোনোদিনই লাভ করবে না। তার কারণ হলো সে যাদের ভরসায়
এই কাজগুলা করছে, এই ষড়যন্ত্র করছে, এই প্ল্যান করছে, এই যুদ্ধ অপরাধ বা হিউম্যান রাইটস ভায়োলেশনের মতো অ্যাক্টিভিটি ঘটাচ্ছে, সেগুলো বাস্তবায়িত হবে না। কারণ তাদের এই পৃষ্ঠপোষক সমর্থক ইউনাইটেড স্টেটস ও আমেরিকা, তারা ভিয়েতনামে সাকসেসফুল হয় নাই, আফগানিস্তানে হয় নাই, ইরাকে হয় নাই, লিবিয়াতে হয় নাই সাকসেসফুল, সিরিয়াতে এখন যে লোক আইএসআই এর সদস্য ছিল, কমান্ডার ছিল, তার মতো একজন সন্ত্রাসী যাদের বিরুদ্ধে ডিক্লেয়ার করেছিল যে জিরো টলারেন্স এগেনস্ট খালিফাত আন্দোলন, এগেনস্ট দ্য কি বলবো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টেররিস্ট গ্রুপ, তাকে এখন তারা ইরাক সিরিয়ার নতুন শাসক হিসাবে মেনে নিয়ে কাজ করছে। কিন্তু এই শাসকও, নতুন শাসকও সাপের মতো দংশন করতে পারে। তো ইউনুসও আমেরিকার এই এতভাবে ইউনুসের প্রতি তাদের বিশ্বাসের কোনো দরকার নেই, কারণ ইউনুসের চরিত্র আমরা জানি, ব্যারিস্টার সাহেব এক্সপ্লেন করেছেন। সে হয়তো তার নিজের স্বার্থে কালকে সে চায়নার সাথে আঘাত করতে পারে, আমেরিকার সাথে আঘাত করতে পারে। তো কাজেই এখন ইউনুসের যে ষড়যন্ত্র আমেরিকার সমর্থনে ক্ষমতায় থাকবে, এই আশায় ঘুরে বালি এটা বাস্তবায়িত হবে না। আমেরিকার এই মানব কি বলে দেশ মানে ছোটখাটো দেশ বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কোথাও পারে নাই। ওই দেশগুলো ধ্বংস হয়েছে, আমাদেরও দেশটা ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো ফোরামে অন্য সময় হয়তো এক্সপ্লেন করতে পারবো। কিন্তু আমার আশা, আমি ব্যারিস্টার সাহেবের সাথে একমত যে আমরা জয়ী হবই। সেটা হয়তো নট টুডে, নট টুমরো, মেবি আফটার প্রলং সাফারিং, কিন্তু জয় আমাদের হবে। কারণ এই জাতির ইতিহাসই রয়েছে অড সিচুয়েশনের বিরুদ্ধে ফাইট করে যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমরা মুক্তি সংগ্রামে আইয়ুব খান, ইহাই খানের মতো স্বৈর শাসকের অবসান করেছিলাম, ৭১-এর মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। তারপরে বাংলাদেশে এই এত ষড়যন্ত্র এবং বাধার এগেইনস্টেও আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার অনেক কিছু করেছি, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। বিদেশি যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, অর্থনৈতিক অর্গানাইজেশন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এরা বলেছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশে মেট্রো রেল প্রতিষ্ঠা করা হয়েছে। তো অনেক কাজ হচ্ছিল, মানুষ শান্তিতে ঘুমাতে পারতো। এখন রাস্তাঘাট তো দূরের কথা, ঘরের ভিতরে মহিলারা সুরক্ষিত না, তাদেরকে রেপ করা হচ্ছে। তো আমি একটা শেষ প্রশ্ন করে যাব, যারা এই আন্দোলনকে সমর্থন করেছিল প্রথম দিকে, যারা এগুলো দেখে তাদের আস্তে আস্তে ভুল ভাঙছে, তাদের প্রতি স্পষ্ট একটি কোশ্চেন আমি রাখতে চাই। আর ইউ বেটার অফ? ইজ বাংলাদেশ বেটার অফ টুডে কম্পেয়ার টু July, August of last year? No. Answer is no. দিনে দিনে দেখতে পাচ্ছেন, আপনারা সোচ্চার হন। দেশে বিদেশে যে সমস্ত লোক তারা সেই সময় ফলস ন্যারেটিভের প্রতারণার ফাঁদে পড়ে আপনারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, এখনো সময় আছে, আপনারা আমাদের সাথে জয়েন করেন, রুখে দাঁড়ান। এই অপশক্তিকে বাংলাদেশ থেকে দূর করতে হবে, বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এনে সেই মুক্তিযুদ্ধের আদর্শগুলো বাস্তবায়িত করতে হবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।